রুকা দিন। রৌদ্র। ত্রিবেণী আর্ট গ্যালারি থেকে বেরিয়ে রৌদ্র রাস্তা পার করে সিগারেটের দোকানের কাছে দাঁড়ালো। আজ বেশ ঠান্ডা। দুপুরের দিকে এক উত্তরে হাওয়া চলে দিল্লিতে, এক এক সময় হিলিয়ে দেয়। এখন দুপুর 2টো, ঝকঝকে নীল আকাশ। পাশেই ভুট্টা বিক্রি করছে, গনগনে আঁচে কচি ভুট্টা সেঁকা হচ্ছে, ফুটফাট আওয়াজ। রোজকার মতো হরিশ কুলচাওয়ালা দাঁড়িয়ে আছে, আজ বেশি লোক নেই। কুলচা ভাজার গন্ধে মম করছে চারিধার। গজব খুশবু হরিশ কুলচাওয়ালার কুলচার। একবার ভাবল খাবে নাকি একটা কুলচা। তারপরই মনে হলো না, আজ পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে মিলি। বেফজুল সময়টা নষ্ট হলো। মিলির এই এক দোষ, কোনোদিন কথা রাখে না। আজও এলো না। বলেছিল 12:30 নাগাদ আসবে, কোথায় কি। তাহলে এখন 3টের শোতে সিনেমা গেলে হয়। রিগালে দেবানন্দের কালাপানি রিলিজ করেছে, গেলে হয়। খোয়া খোয়া চাঁদ, খোলা আসমান। গানটা শুনেছে রৌদ্র। মিলি মাঝে মাঝে গুনগুন করে। কাল কাশ্মীরি গেটের বাসস্টপে যখন দেখা হয়েছিল তখন এই গানটাই গুনগুন করছিল। বিনাকা গীতমালায় এখন 2 নম্বরে। আজ কি হলো মিলির, দিনটা বরবাদ করে দিল। ঠিক হ্যাঁ, আব ক্যা করে। অম্লানের বাড়ি গেলে হয়, কিন্তু এখন গিয়ে তো কোনো লাভ হবে না। তাহলে এক সিগারেট পিয়া যায় বচ্চু, এক চারমিনার দে। রৌদ্র সিগারেট ধরিয়ে বাসস্টপের দিকে এগোলো। অম্লান। অম্লান শালটা আর এক ফেরটা জড়িয়ে নিল। আজ বেশ ঠান্ডা, ভরপুর শীত দিল্লিতে। এই শালটা বেশ গরম। কাশ্মীরি শালের এই মজা, হালকা অথচ গরম। শওকত শালওয়ালাকে বলতে হবে শালটা বেশ ভালোই দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে রইল অম্লান। ক্যা কিয়া যায়। একবার মনে হলো বিবেকানন্দের ওপর লেখাটা শেষ করা দরকার। অনুরাগের 27তম সংখ্যাটা কাল বেরোবার কথা। এই হাতে লেখা পত্রিকার সেই সম্পাদক, সেই মুরব্বী, সেই প্রধান। মতলব অনুরাগ হাতে লেখা পত্রিকার সেই মালিক, সেই নৌকর, সবকিছুই অম্লান। তবে কতদিন এটা চালানো যাবে কে জানে। এবার এমএটা পাশ করতে না পারলে চিত্তির ছোটখাটো একটা চাকরিতে ঢুকে যেতে হবে। না, লেখাটা শেষ করা দরকার। আজ রৌদ্র আসবে বলেছে। রৌদ্রই এই পত্রিকার অঙ্কন শিল্পী, আর্ট ডিরেক্টর। অনুরাগের প্রত্যেক কবিতা, গল্পের সঙ্গে ছবি এঁকে দেয়। ওর আঁকার হাতটা খুব ভালো। 2-3 ঘন্টার মধ্যে পত্রিকাটাকে এমন করে সাজিয়ে দেয় সে বলার নয়। কামাল হাত ওর। আরেকবার ঘড়ির দিকে তাকালো অম্লান। 12:30 বাজে। একবার মৃগাঙ্কর সঙ্গে দেখা করলে হয়। ওর তো আজ মর্নিং ডিউটি। 10 মিনিট হেঁটে গেলেই মৃগাঙ্কর কেবিনে পৌঁছে যাওয়া যায়। হার্ডিজ ব্রিজ সিগন্যাল কেবিন। এতক্ষণে নিশ্চয়ই তুফান এক্সপ্রেস পাস করিয়ে দিয়েছে। এই সময়টা মৃগাঙ্ক একটু ফ্রি থাকে, খুব মুডে থাকে। ওর সহকর্মী মঞ্জিতের উপর দায়িত্ব দিয়ে কেবিন থেকে নেমে খেতে যায় সে। কেবিন থেকে নেমেই যোগিন্দর সিংয়ের ধাবা, সেখানেই দুপুরে রোজ খায় মৃগাঙ্ক। অম্লান ভাবল মৃগাঙ্কর কাছে গেলে মন্দ হয় না। ও গেলেই যোগিন্দরের ধাবায় খাওয়াবে। অনেকদিন রাজমা চাবল খাওয়া হয়নি, যাবে নাকি। কিন্তু ইতিমধ্যে রৌদ্র যদি চলে আসে, অম্লানকে দেখতে না পেলেই ও বর্দি, বুলু, টুকমার সঙ্গে বসে পড়বে। তার সঙ্গে বসে পড়বে মা। তখন আর রৌদ্রকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। বুলু, টুকমারা ওকে উঠতেই দেবে না। রৌদ্র খুব জমিয়ে আড্ডা মারতে পারে। কত রকম গল্প যে ওর স্টকে আছে তা বলার নয়। আজ ওকে হাতছাড়া করা যাবে না। তাছাড়া এমনিতেও ওর সঙ্গে বসতে হবে। কি যে করছে ও। তুই এমএ পাশ করেছিস, ইংরেজি ভালো জানিস, একটু মন দিয়ে পড়লে আইএএস না হোক সেন্ট্রাল সার্ভিসেস পেয়ে যাবি। অথচ কি করছিস। তারপর মিলির সঙ্গে ঘুরছিস, প্রেম করছিস। বেশ, অনামিকা সেনের সঙ্গে তোর এত কি, ওর সঙ্গে কিসের এত দোস্তি। অনামিকাই রৌদ্রের মাথাটা খাচ্ছে। রৌদ্রকে সাবধান করতেই হবে। নেই ইয়ার, ইয়ে গলত কাম হো রাহা হ্যায়। মিলির সঙ্গে তোকে বেশ মানায় রৌদ্র। মিলি কত ভালো মেয়ে, শবনমের মতন, শান্ত, ধীর, স্থির। কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, একদম সহি বাঙ্গালান। তোকে ভালোবাসে খুব, একদম লাভ ইন সিমলা টাইপ, সাগরিকায় উত্তম সুচিত্রা টাইপ। সেই মিলিকে তুই ডজ দিচ্ছিস, ইয়ে গলত হো রাহা হ্যায় ইয়ার। অনামিকার মধ্যে কি আছে বলতো। তোর সঙ্গে বয়সে বড়, তোকে এক হাটে কিনে আর এক হাটে বেঁচে আসতে পারে। রৌদ্রঞ্জীকে চেক কর। মিলির সঙ্গে এরকম করিস না। মিলিকে ধোকা দিস না। মিলিকে ছাড়িস না, পরে আফসোস করবি। দুঃখী মন মেরা সুন মেরা কেহনা গানটা শুনেছিস। দরজায় বেল বাজলো। অম্লান জানলা দিয়ে দেখতে পেল শীলা।
হঠাৎ শিলা কেন? কিছু হলো নাকি? শিলার বাড়িতে সব জেনে গেছে নাকি? সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে শিলা। কি চমৎকার যে দেখাচ্ছে। নিশ্চয়ই টুকমার সঙ্গে কোথাও যাওয়ার আছে। টুকমা ছোট বোন হলে কি হবে, বেশ পাকা। একদিন বলেছিল, এই তুই শিলার দিকে অমন করে তাকাস কেন? ওর দিকে তাকিয়ে লাভ নেই, ও এনগেজড। তাহলে অম্লান ভাবল টুকমা নিশ্চয়ই মজা করছে। শিলার চাহনিতে দু চারটে কথায় ওর মনে হয়েছিল শিলা তৈরি, এরপর শুধু বলতে হবে আই লাভ ইউ শিলা, मैं तुमसे मोहब्बत करता हूं। শিলার খুব অভিনয় করার শখ, নাটকে হিরোইন হতে চায়। প্রকাশকে বলে চরাচর গোষ্ঠীর আগামী নাটকে একটা রোল জোগাড় করে দিতে হবে। প্রকাশ পুরনো কিলার একদম ওপরের সিঁড়িতে বসেছিল প্রকাশ। আজ পরিষ্কার দিন, ঝকঝকে রোদ্দুর, কনকনে হাওয়া ঝাপটা মারছে। ঠান্ড কি মৌসুম দিল্লিতে। মাফলারটা ভালো করে জড়িয়ে নিল প্রকাশ। না, এবার উঠতে হবে। আরো 10 মিনিট থাকা যাক। পুরানা কিলা জায়গাটা খুব ভালো, লোকজনের ভিড় নেই। কচ্ছিত কখনো 2-4টে টুরিস্ট আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যায়। এই ধ্বংসস্তূপের মধ্যে একা একা বসে থাকতে ভালো লাগে। মোটামুটি নিজের সঙ্গে কিছু কথা বলা যায়, কিছু ভাবা যায়, মনকে ভাসিয়ে দেওয়া যায়। কলেজে পড়াতে পড়াতে এক এক সময় হাঁপিয়ে ওঠে প্রকাশ। অর্থনীতি বিষয়টা আর কোনোদিনই ভালো লাগেনি। বড্ড নিরস, কাটকাট, খালি পাওনা গন্ডার হিসেব। কত এলো আর কত গেল, মানুষের কোনো কথা নেই। মানুষের সুখ অসুখের কোনো গল্প নেই, খালি সংখ্যা। খালি কি করা যেতে পারে, করতে গেলে কোথায় রসদ পাওয়া যেতে পারে, আর কি করে যোগান আর চাহিদার মধ্যে একটা তালমেল আনা যেতে পারে। বেকার কা সাবজেক্ট। কিন্তু পাকেচক্রে আজ প্রকাশ অর্থনীতির লেকচারার, অর্থনীতির মাস্টার, হুসেন কলেজের 3 নম্বরের অর্থনীতির প্রফেসর। ছেলেরা প্রকাশকে ভালোবাসে, শ্রদ্ধা করে। প্রকাশ ক্লাসে ঢুকলেই হাঁ করে তাকিয়ে থাকে। সেটা কিছুটা প্রকাশের চেহারার জন্য। ওর বুদ্ধিদীপ্ত চোখ, ফ্রেঞ্চ কাট দাড়ি আর মিহি চিকন ঠোঁট, তামাটে গায়ের রং, সব মিলিয়ে একটা টাশন আছে। ওকে দেখলে মনে হয় হলিউড ওয়েস্টার্ন ছবির গুমরাহ নায়ক। তার উপর প্রকাশের গলা জলদগম্ভীর, বেশ ভারী, নাটকীয়। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সে সবসময় ছন্দ দিয়ে বলে। প্রকাশ যখন কথা বলে তখন মনে হয় সিনেমার কোনো চরিত্র কথা বলছে। আড়ারে মেয়েরা ওকে চিকনা প্রফেসর বলে ডাকে, আর ছেলেরা বলে চিকনা স্যার। ওর কলিগরা ওকে ডাকে বলরাজ বলে। বলরাজ সাহানির সঙ্গে নাকি ওর খুব মিল। প্রকাশ জানে ওর একটা অ্যাপিল আছে। জেনে শুনে সবসময় নিজেকে নাটকীয় করে রাখে। আসলে সে নিজে নাটক পাগলা। চরাচর গোষ্ঠীর ফাউন্ডার মেম্বার। দিল্লির নাটক প্রেমীদের কাছে চরাচর একটা নাম, একটা ফলক। প্রতি বছর নতুন আঙ্গিকে নতুন নাটক করে চমকে দেয় সবাইকে। আর এই চমকে দেওয়ার নেপথ্য নায়ক হল প্রকাশ। আজ অনেকক্ষণ নিজের সঙ্গে কথা বলেছে প্রকাশ। কাল চরাচরের আগামী নাটক নিয়ে জরুরি মিটিং। সমরেশদা, বাবলুদা, মায়াদি, চরাচরের সিনিয়র মেম্বারদের সঙ্গে ওকে জুঝতে হবে। প্রকাশ ঠিক করেছে আর বস্তাপচা নাটক করবে না। নতুন বিষয়, নতুন আঙ্গিকে, নতুন ফর্মে নাটক করার দরকার। প্রসেনিয়াম নাটক ছেড়ে বেরিয়ে আসতে হবে। প্রকাশ ঠিক করেছে এই চরাচর গোষ্ঠীর আগামী নাটক হবে এই পুরানা কিলার মধ্যে, পুরানা কিলার পটভূমিকায়। এবারে স্টেজ পুরানা কিলা। দিল্লির নাটকে বিপ্লব, ইনক্লাব জিন্দাবাদ, হাম হোঙ্গে কামিয়াব, উই শ্যাল ওভারকাম। এখন 2টো বাজে, এবার উঠতে হবে। 4টে নাগাদ শঙ্কর মার্কেটে পৌঁছতে হবে। শঙ্কর মার্কেটে চরাচরের রিহার্সাল রুম। অম্লান আসবে শিলা বলে একটা মেয়েকে নিয়ে। সে নাকি অভিনয় করতে চায় চরাচরে। অম্লান বলেছে হিরোইন মেটেরিয়াল। ভালো, বেশ ভালো, একটা চান্স দেওয়া যেতেই পারে। তাছাড়া অম্লানকে একটু ফেভার করতে হবে। যে জাপানি নাটকটা ওর মাথায় ঘুরছে, একমাত্র অম্লানই পারে সেটা বাংলা করে দিতে। ওর বাংলা লেখার হাতটা খুব ভালো। ওর দাদু নাকি কোনো বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক হ্যাঁ অম্লান, তেরি বাত রহেগি, কিন্তু টুল্লাকে চাই। একমাত্র টুল্লাই পারবে এই জাপানি নাটকের সেট বানাতে। একমাত্র ওই পারবে এই পুরানা কিলার ব্যাকড্রপে নাটকের সেট বাঁধতে। কিন্তু টুল্লা কি করবে? ও যা পাগল। কাজ হাতে নিয়ে যদি কেটে পড়ে, তবে টুল্লা জিনিয়াস, 8 কলেজের 1 নম্বরের ছাত্র, কিন্তু চার্সি। বেশিরভাগ সময় গাঁজা খেয়ে টুল হয়ে থাকে। না, টুল্লার সঙ্গে কাল দেখা করতেই হবে। টুল্লা
রৌদ্র বাড়ি এসে দেখল মা বিছনায় শুয়ে আছে। মায়ের শরীর বোধহয় খারাপ। টুবি সুবি দুজনেই কেউ বাড়িতে নেই। টুবি আর সুবি রৌদ্রের দুই বোন, দুজনের একজনও আসেনি। টুবির তো আর ফেরা উচিত, ওর স্কুল 4টেতে শেষ। সুবি কলেজে, ওর রোজই বাড়ি আসতে দেরি হয়। বাড়ি যেতে সোজা কোনো বাস রুট নেই, দুবার বাস বদলাতে হয়। মাকে চুপটি করে একলা শুয়ে থাকতে দেখে রৌদ্র ভাবল মায়ের কাছে একটু বসলে হয়। ইদানিং মা ভীষণ কম কথা বলে, বেশিরভাগ সময় একলা চুপ করে শুয়ে থাকে। এটা কি কোনো ডিপ্রেশনের লক্ষণ? মায়ের কাছে যেতেই মা বলল, আয় আমার কাছে আয়, তুই তো আমার সঙ্গে আজকাল কথাই বলিস না, একটু বস, তোকে খেতে দিচ্ছি। আজ আমার শরীরটা ভালো নেই রে, দেখ তো বাবলু আমার জ্বর হয়েছে কিনা। রৌদ্র দেখল মা ওঠার চেষ্টা করছে। হুড়মুড়িয়ে ওঠার আগেই রৌদ্র মাকে ধরে ফেলল। না, এখন তুমি শুয়ে থাকো, আমি পরে খাবো। তুমি যদি চা খাও তাহলে আমি একটু চা করতে পারি। তুই চা করবি? কর, তাহলে আমিও একটু খাই। আর শোন, টুল্লা এসেছিল, তোকে খুঁজছিল, তোর জন্য একটা চিঠি লিখে গেছে, ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে। তুই কি এখনো টুল্লার সঙ্গে মিশছিস? ও কিরকম বন্ধু তোর? ঘরে ঢুকেই মনে হলো কি যেন খুঁজছে, চোখ দুটো লাল, গায়ে বোটকা গন্ধ। ওর সঙ্গে তুই আর মিশিস না, ওকে ছাড়, ও জাহান্নামে গেছে। আমার এই কথাটা শোন। রৌদ্র যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই ঘটে গেল। টুল্লা, তুই বাড়িতে না আসলেই ভালো করতিস, নিশ্চয়ই চ্যারেস ট্রেনে এসেছিলি। কি দরকার বাড়িতে আসার? বাবা এলেই মা টুল্লার কথাটা তুলবে, এই নিয়ে একটা সিন হবে। বাবা টুল্লাকে একদম পছন্দ করেন না। রৌদ্র টুল্লার সঙ্গে এখনো মিশছে শুনলে দুঃখ পাবেন। বাবা রাগেন না, কিছু পছন্দ না হলে একদম চুপ মেরে যান। টুল্লা, ইয়ে তুনে ক্যা কর দিয়া ইয়ার। টুল্লার সঙ্গে রৌদ্রের বন্ধুত্ব অনেক দিনের, একই সঙ্গে দুজনে একই স্কুলে পড়েছে। টুল্লার ভালো নাম বিশ্বদীপ, কিন্তু কোথা থেকে যে ওর নাম টুল্লা হয়ে গেল কে জানে। তবে টুল্লা বলেছিল যে একটা ক্রিকেট ম্যাচের পরপর 3টে 6 মেরেছিল, সেই থেকে পাড়ার পাঞ্জাবি ছেলেরা ওকে টুল্লা বলে ডাকতে শুরু করে। টুল্লার সঙ্গে রৌদ্রের জিগরি ইয়ারি, কারণ হলো ছবি আঁকা। স্কুলে ও স্কুলের বাইরে অনেক কম্পিটিশনে বসে আঁকা প্রতিযোগিতায় হয় টুল্লা প্রথম, নয়তো রৌদ্র প্রথম। কিন্তু ভালো ছবি আঁকলে কি হবে, টুল্লার অনেক প্রবলেম। ছোটবেলা থেকে ও একটু স্কিজোফ্রেনিক, মাঝে মাঝেই ও অন্য একটা জগতে চলে যায়, তখন বাস্তবের ধার ধারে না। ক্লাস 10-এ পড়তে একবার স্কিজোফ্রেনিয়ার চক্করে 1 মাস স্কুলে আসেনি। রৌদ্র মাঝে মাঝে ওর বাড়িতে যেত, দেখতো টুল্লা একা বসে আছে, মুখটা করুণ, গাল বসে গেছে, কিন্তু চোখটা ভীষণ চকচকে উজ্জ্বল, চোখ দিয়ে সব গিলে ফেলবে জানো। রৌদ্র যেতেই টুল্লা বলেছিল, শালা তুই এখন এসছিস কেন? আর 2 ঘন্টা পরেই আমার ডিউটি আছে, আমার এখন কথা বলার সময় নেই। ঠিক 6টায় আমায় INS বিক্রান্তে ল্যান্ড করতে হবে, তুই বাড়ি যা, আমায় বিরক্ত করিস না। রৌদ্র অবাক হয়ে গিয়েছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল। টুল্লা কি পাগল হয়ে গেল? চুপচাপ উঠে যখন দরজা পেরিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন টুল্লার মা বানিমাসি বলেছিল, শোন রৌদ্র, কিছু মনে করিস না, ও এখন নিজেকে বম্বার পাইলট ভাবছে, পারলে আসিস আবার। স্কিজো হলেও টুল্লা পড়াশোনায় খুব ভালো, হায়ার সেকেন্ডারি পাশ করে আর্ট কলেজে ভর্তি হয়ে গেল, আর রৌদ্র ইংরেজি অনার্সে। চা করে মাকে 1 কাপ দিল রৌদ্র, তারপর টেবিল থেকে চিঠিটা নিয়ে খুলল। ভারী সুন্দর হাতের লেখায় টুল্লা লিখেছে, তোর সঙ্গে খুব দরকার, পরশু 3টে নাগাদ ছোট বাউলিতে আসবি, আমার 25টা টাকা চাই, নিশ্চয়ই আনবি, তোর ইয়ার টুল্লা। অশোক ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন বাজছে 3:30। আজ 3:30 নাগাদ তাকে কেটে পড়তে হবে, 4টে নাগাদ রৌদ্র আসবে। কি একটা কারণে অশোককে খুব দরকার। আইফ্যাক্স আর্ট একাডেমির সামনে 4টে নাগাদ দাঁড়াতে বলেছে। আলমারিটা বন্ধ করে জ্যাকেটটা পরে নিল অশোক। ঠান্ডা কমে আসলো, বিকেলের দিকে একটু ওশ পড়ে। টুপিটা আজ আনতে ভুলে গেছে। অশোক একবার ভাবল দোতলায় নেমে সাক্সেনা সাহেবের কাছে ফাইলটা দিয়ে এলে হয়। সাক্সেনা সকাল থেকে 2-3 বার খোঁজ নিয়েছে অশোক ড্রাফট করেছে কিনা। এক সময় অশোক ভাবে তার চাকরিটা কি। আসলে তার চাকরিটা হলো গোটা দেশে কোথায় কোন রেলের ওয়াগন যাচ্ছে, কোথায় পড়ে থাকছে, কখন ফেরত আসছে তার হদিশ রাখা। এই ওয়াগন মুভমেন্টের খবর রাখে রেল দপ্তর, রেল ভবন। রেল ভবনের এই হিসেব নিকেশের দপ্তরের কর্মী অশোক, অ্যাসিস্ট্যান্ট। কিন্তু হিসেব নিকেশের কাজ করতে হয় না অশোককে। গোটা রেল ভবনে তার পরিচিতি গুরুদেব বলে। অশোকের ইংরেজি ড্রাফটিং অসাধারণ। রেল ভবনের প্রায় সব বড় অফিসার অশোকের গুণগ্রাহী।
বিশেষ ড্রাফটিংয়ের দরকার হলে প্রায় সকলেই অশোকের সাহায্য নেয়। তাছাড়া অশোকের ইংরেজি হাতের লেখা অসাধারণ, প্রায় ক্যালিগ্রাফি পর্যায়ে। অশোকের টাইপিং স্পিড দারুণ, প্রায় মিনিটে 120। তারপরে কথা বলার সে খুব পটু, কামালকা কথা বলে। যে কোনো বিষয়ে সে কথা বলতে পারে, সে সাহিত্যই হোক, ধর্ম হোক, ইতিহাস হোক বা দর্শন, সবাইকে চকমা দিতে পারে। অশোকের অবাঙালি সহকর্মীরা সামনে দাদা, আড়ালে ভয়ঙ্কর গুরু বলে ডাকে, ওকে সমীহ করে, সম্মান করে। দাদা বহুত বড়া ইন্টেলেকচুয়াল হ্যায়। দিল্লিতে ছোটবেলা কাটলেও অশোকের বাংলা লেখাও অসাধারণ। অসাধারণ তার কবিতা, কলকাতার অনেক সাহিত্য পত্রিকায় বেরিয়েছে। কিন্তু এই নিয়ে অশোকের কোনো অহংকার নেই, উল্টে সে খুব মিশুকে, আড়িয়াল নয়। যখন যে চায়, সে বিয়ের কার্ডের বয়ানই হোক বা চাকরি বদলির দরখাস্তই হোক, সে খুব যত্ন নিয়ে লিখে দেয়। রেলভবনে অশোককে চেনে না এমন কেউ নেই। অশোক ফাইলটা হাতে নিয়ে পিয়ন জগনুকে বলল ফাইলটা সাক্সেনা সাহেবের ঘরে দিয়ে আসতে। আর দেরি নয়, এখনই কেটে পড়তে হবে। প্রায় ঠিক 4টেতে আইফ্যাক্স আর্ট একাডেমির সামনে রৌদ্র দাঁড়িয়ে থাকবে। রৌদ্রের সঙ্গে অশোকের বন্ধুত্ব অনেক দিনের। একসঙ্গে এক ক্লাসে পড়েছে দুজনে। ইন্ডিয়ান একাডেমি ক্লাস 7-এ থাকতে অশোকরা দিল্লি ছেড়ে চলে যায় কলকাতায়। কলকাতায় স্কুল কলেজ পেরিয়ে চাকরি নিয়ে অশোক দিল্লিতে ফিরে এসেছে, রেলের চাকরি। রৌদ্রের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অশোক একজন। তার কারণ অশোক কবি, খুব ভালো কবিতা লেখে। রৌদ্র অম্লানের হাতে লেখা পত্রিকা অনুরাগে অশোকের অনেক কবিতাই বেরিয়েছে। অশোকের কবিতা, রৌদ্রের আঁকা ছবি অনুরাগ পত্রিকার সব থেকে বড় আকর্ষণ। তবে ইদানিং অশোকের কবিতা আর অনুরাগে বেরোয় না। হয় অশোক লেখে না, বা লিখলেও অম্লানকে দেয় না। অম্লানের সঙ্গে কিছু একটা হয়েছে, এই রহস্যটা উদ্ধার করতে হবে। রৌদ্রও কবিতা লেখে, আর রৌদ্রের কবিতা অশোকের খুব ভালো লাগে। রৌদ্রের কবিতায় একটা চিত্রকল্প থাকে, এক ঝাঁক ছবি আর একটা ছোট্ট গল্প, জাপানি কবিতার মতন। একদিন রৌদ্রকে অশোক বলেছিল, তুই আমাদের মধ্যে সব থেকে চৌখস, সব থেকে স্মার্ট আর সব থেকে ক্রিয়েটিভ। আর যাই করিস, আমাদের মতো ফাইল পুষার হোস না। তোকে আমরা অন্য একটা ভূমিকায় দেখতে চাই। এই কথা বলতে বলতে গলা ধরে এসেছিল অশোকের। আর সেই ধরা গলায় রৌদ্রের একটা কবিতা আবৃত্তি করেছিল অশোক। কবিতার প্রথম লাইনটা হলো, শেষ ট্রিপে কিছুটিয়া ফিরে আসে লোদি রোডে শৈশব প্রান্তরে। অশোকের এই কবিতাটা মুখস্থ। যখন অশোক এই লাইনগুলো আবৃত্তি করে, রৌদ্রের মনে হয় এই কবিতার লাইনগুলো কি তার লেখা? কোথা থেকে এই লাইনগুলো তার মাথায় এসেছিল? অশোক ফাইলটা পাঠিয়ে নিজের ঝোলাটা নিয়ে লিফটের দিকে এগোতেই দেখে লিফটের সামনেই শেখর এসদা দাঁড়িয়ে আছে। শেখর এসদা রেল ভবনে বাঙালি কলিগদের মধ্যে বেশ সিনিয়র, সবাই শেখর এসদাকে মানে। শেখর এসদা একটু লিডার টাইপের, ভয়ডর একটু কম, অনেক সময় রেলের বড় সাহেবদের কড়কে দেয়। শেখর এসদাকে দেখি অশোক ঝোলাটা একটু আড়াল করে নিল। যে কোনো মুহূর্তে শেখর এসদা অশোকের এই ঝোলায় হাত ঢোকাতে পারে। রেল ভবনের সবাই জানে অশোকের এই ঝোলায় থাকে রামের বোতল। সন্ধ্যের দিকে আজকাল অনেকেই অশোকের সঙ্গী হতে চায়। ফ্রিতে ঢুকুঢুকু করে রাম খেতে কার না ভালো লাগে। আজকাল সন্ধ্যের দিকে একটু নেশা করে অশোক। একটু রাম না খেলে ভালো লাগে না, এক ধরনের সুনসুনাহট হয়। ঝোলাটাকে আড়াল করে 5তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে এলো অশোক। রৌদ্র নিশ্চয়ই আইফ্যাক্স আর্ট একাডেমির সামনে দাঁড়িয়ে আছে। আজ বিকেলটা ভালোই কাটবে। রৌদ্রের সঙ্গ খুব ভালো লাগে অশোকের। অশোক ঠিক করলো আজ রৌদ্রকে নিয়ে হাঁটতে হাঁটতে ইন্ডিয়া গেটের দিকে যাবে। ইন্ডিয়া গেটে সবুজ ঘাসে এলিয়ে পড়ে আড্ডা দেয়া যাবে, তার সঙ্গে ঢুকুঢুকু রাম। বিলকুল ধীরে সে জানা বগিয়ান মে। না, রৌদ্রের ব্যাপারটা ভালো করে জানতে হবে। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। মিলির সঙ্গে কিছু হলো নাকি? অশোকের ধারণা মিলির ওপর থেকে রৌদ্রের মন চলে গেছে। হয় মিলির ব্যাপার, নয়তো রৌদ্রের নিশ্চয়ই কিছু টাকার দরকার। মাঝে মাঝেই রৌদ্র অশোকের থেকে টাকা নেয়। এখনো রৌদ্র চাকরি পায়নি, ও যে কি করবে এখনো ঠিক করেনি। নিজের কেরিয়ার নেই রৌদ্র কি কিছু ভাবে? মনে হয় না। বন্ধুদের মধ্যে একমাত্র ওই একটু আলাদা, সবসময় একটা স্বপ্নের মুকুট পড়ে থাকে। রৌদ্র না হয় ওর নাম হওয়া উচিত ছিল রৌদ্র না হয়ে ওর নাম হওয়া উচিত ছিল স্বপ্নীল, স্বপ্নও কা সওদাগর। রাস্তার এপাশ থেকে অশোক দেখল আইফ্যাক্স আর্ট একাডেমির সিঁড়িতে দাঁড়িয়ে আছে রৌদ্র। হলদে রঙের খাদির পাঞ্জাবি আর সাদা পায়জামায় ওকে নায়কের মতো দেখাচ্ছে। ঝোলার মধ্যে একবার রামের বোতলটা ছুঁয়ে নিল অশোক। রৌদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, মেরে দোস্ত, মেরে हमदम, आज की शाम वो शाम नहीं, ये है एक अजीब शाम। মিলি।
আলমারি খুলে কালো তাঁতের শাড়িটা বার করে জানলার কাছে গিয়ে মিলি আকাশের দিকে তাকালো। মেঘ করেছে বেশ, তারপর ভরপুর কুয়াশা। নভেম্বরের শেষ দিকে দিল্লিতে এইরকম চিরিক চিরিক বৃষ্টি, কুয়াশায় ছেয়ে যায় সব দিক, কিছুই দেখতে পাওয়া যায় না। বেলা 11টা-12টার আগে পরিষ্কার হবে বলে মনে হয় না। মিলির আজ রৌদ্রের সঙ্গে দেখা করার আছে। 12:30 নাগাদ লোদি রোডের বাসস্টপে থাকবে। এখন বাজছে 10:30। 11টার মধ্যে যদি কুয়াশাটা একটু হালকা হয় তাহলে অসুবিধা নেই। কালো শাড়িটা হাতে নিয়ে মিলি ভাবল এর সঙ্গে কি ব্লাউজ পরা যায়। রৌদ্রের পছন্দ হলুদ। একদিন কালো তাঁতের শাড়ি ও হলুদ ব্লাউজ পরে রৌদ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল মিলি। রৌদ্র বলেছিল, ভারী সুন্দর দেখাচ্ছে তোমায় মিলি, একেবারে ওয়াহিদা রহমানের মতো। এইসব 7-5 ভাবতে ভাবতে মিলির মনে হলো আজ একটু শ্যাম্পু করলে হয়। রৌদ্রের সঙ্গে দেখা করতে গেলে মিলি একটু সেজেগুজেই যায়। মিলির সাজতে ভালো লাগে। দেখা হলেই রৌদ্র মিলিকে কিছু না কিছু বলবেই। এই সেদিন যেমন বলেছিল, আজ তোমায় একদম অন্যরকম লাগছে, ঠিক তাজা ক্রিসেন্থিমামের মতো। রৌদ্রের মুখে এই কথাগুলো শুনলেই মিলির বুকের মধ্যে একটা কারেন্ট পাস করে যায়। অনেকক্ষণ রৌদ্রের দিকে সোজাসুজি তাকাতেই পারে না। বাথরুমের দিকে এগোতেই জুলি তার দিকে অবাক হয়ে তাকায়। কিরে দিদি, আজ রৌদ্রদার সঙ্গে তোর ডেট আছে বুঝি? আজ কোথায় রে? জুলি মিলির ছোট বোন। ছোট হলে কি হবে, ও একটু ঠোঁটকাটা, শক্ত টাইপের। মুখে যা আসে পটপট করে বলে ফেলে। জুলি চেহারাতেও বেশ বড়সড়। ওকে দেখলেই মিলির দিদিই মনে হয়। রৌদ্রের সঙ্গে মেলামেশাটা জুলি মোটেই ভালো চোখে দেখে না। জুলির ধারণা দিদি রৌদ্রের সঙ্গে বেকার টাইম পাস করছে। রৌদ্র পড়াশোনা করলে কি হবে? রাজ কাপুরের সিনেমা আনাড়ির মতন আনাড়ি। রৌদ্রের উপর জুলির রাগের আরেকটা কারণ হলো রৌদ্র কোনো চাকরি নিয়ে নিজেকে সেটেল করবে না। আর মিলির বিয়ে না হলে জুলিরও বিয়ে দেরি হবে। জুলির বিয়ে সব ঠিক, জুলাইতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলেই সেপ্টেম্বরে বিয়ে। ওর বিয়ে ঠিক হয়ে গেছে বাবার বন্ধু মেজর চোপড়ার ছেলে রাকেশের সঙ্গে। বলতে গেলে ওর সাগাই হয়ে গেছে। আসলে জুলি খুব প্র্যাকটিক্যাল, দুনিয়াদারি জানে। ওর হিসাব কিতাব খুব সাফ। জুলি জানে দিদি খুব সহজ সরল, গান নাচ ভালোবাসে মিলি। গ্র্যাজুয়েশন করে মিলির কেরিয়ার করার কোনো ইচ্ছে নেই। আর এখন মাথায় নাটকে অভিনয় করার ভূত ঢুকেছে। রৌদ্রদাই ওর মাথাটা খাচ্ছে। রৌদ্রদার থেকে দূরে থাক দিদি, ও তোকে কোথাও নিয়ে যেতে পারবে না। ও নিজেই জানে না ও কি করবে। বাথরুম থেকে বেরিয়ে মিলি দেখল কুয়াশাটা অনেকটাই হালকা হয়ে গেছে, বৃষ্টি থেমেছে। চটপট বেরিয়ে পড়তে হবে। মা যদি একবার বলে বসে, আজ আবার কেন বেরোচ্ছিস মিলি, আজ বাড়িতেই থাক, তাহলেই মুশকিল হয়ে যাবে। আজ দেখা না করলে রৌদ্রদা বোধহয় আর দেখাই করবে না। তাছাড়া রৌদ্রদার সঙ্গে দেখা করতে, আড্ডা মারতে ভীষণ ভালো লাগে মিলির। বাড়ি ফেরার সময় ভীষণ কান্না কান্না পায়। প্রায় 5 বছর আগে ট্রেনে কলকাতা থেকে দিল্লি আসার সময় আলাপ হয়েছিল রৌদ্রদার সঙ্গে। গরমের ছুটিতে দাদুর সঙ্গে মা বাবার কাছে দিল্লি ফিরছিল দুই বোনে, মিলি আর জুলি। একই কম্পার্টমেন্ট, একই কুপিতে ফিরছিল রৌদ্র হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর কলকাতা থেকে। রৌদ্রকে দেখি কেমন ভালো লেগে যায় মিলির। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ওপরের বাঙ্কে উঠে পড়েছিল রৌদ্র। রাত 9টা নাগাদ পিসির দেওয়া খাবার খুলে খেয়ে নেয় রৌদ্র। তারপর খেয়াল হয় স্টেশনে জলের কুঁজো কেনার কথা ভুলে গেছে। স্টেশনে ছাড়তে এসেছিল পিসির বড় ছেলে বড়দা। বড়দার অন্তত মনে করে কিনে দেওয়া উচিত ছিল। বাঙ্ক থেকে নেমে মিলি জুলির দিকে তাকিয়ে বলল, এই একটু জল খাবো, মানে আমি জল আনতে ভুলে গেছি। দাদু ইশারা করতেই মিলি কুঁজো থেকে এক গ্লাস জল এগিয়ে দিয়েছিল রৌদ্রের দিকে। রৌদ্র এই প্রথম ভালো করে দেখল মিলিকে। মনে মনে নিজেকেই বলল, ভালো, বেশ ভালো, একদম সহি বাঙ্গালান। কোথায় থাকো তোমরা, দিল্লিতে না কলকাতায়? আমার বোনেদের নাম সুবি আর টুবি। তোমাদের? পরের দিনটা ভারী আনন্দে কেটেছিল মিলির। রৌদ্র বেশ মিশুকে, স্মার্ট, এক মাথা চুল, চোখের পাতা বেশ বড় ও দীঘল, মোহিত করার মতো চেহারা। সারাদিন ধরে নিজের কথাই বলে গেল। সে পড়াশোনায় খুব ভালো, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছে, এবারে খুব ভালো কলেজে অ্যাডমিশন নেবে। সে খুব ভালো ছবি আঁকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল পেয়েছে। ছবি আঁকা ছাড়াও সে গল্প আর কবিতা লিখতে পারে। অভিনয়ে সে পারদর্শী। দিল্লির একাঙ্ক নাটক প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছে। প্রথম প্রথম রৌদ্র একটু চুপচাপ ছিল। বোধহয় মিলিজুলির দাদু তার এই কথা বলাটা কিভাবে নেবেন বুঝতে পারছিল না। যখন দেখল দাদু বিশেষ কোনো আপত্তি করছেন না, রৌদ্রকে আর পায় কে। মিলিকে ইমপ্রেস করার জন্য চট করে ওর ঝোলা থেকে কাগজ বার করে একটা স্কেচ করে দিয়েছিল মিলির। দিল্লি পৌঁছে আর মিলির সঙ্গে দেখা হয়নি রৌদ্র। দিল্লি পৌঁছেই মিলিরা চলে গিয়েছিল মাদ্রাজে।
ওদের বাবার নতুন কাজের জায়গায়। কিন্তু রৌদ্রকে ভুলতে পারেনি মিলি। প্রায় প্রতিদিনই ওর কথা ভেবেছে। এবার দিল্লি গেলে যেমন করেই হোক রৌদ্রর সঙ্গে দেখা করবে মিলি। রৌদ্রদা, তুমি কি আমার কথা মনে রেখেছ? বছর 3 পরে মিলির বাবা আবার ফিরে আসেন দিল্লিতে। ততদিনে কলকাতায় স্কুলে পড়া শেষ। মিলি এবার কলেজে পড়বে। দিল্লি পৌঁছেই মিলি ঠিক করে ফেলল রৌদ্রকে খুঁজে বার করতেই হবে। রৌদ্রের আঁকা স্কেচটা অতি যত্ন করে রেখে দিয়েছে। মাঝে মাঝে সেটা দেখে মিলি। আচ্ছা, রৌদ্রের কি মিলিকে মনে আছে, নাকি তার অন্য গার্লফ্রেন্ড হয়েছে? এখন সে কি আর মিলিকে পাত্তা দেবে? কেমন দেখতে হয়েছে সে। অ্যাডমিশন ফর্ম নিতে গিয়েছিল মিলি ইন্দ্রপ্রস্থ কলেজে। সেখানেই আলাপ সুমিতার সঙ্গে। সেও ভর্তি হবে এই কলেজে। কথায় কথায় জানতে পারে সুমিতার বাবার একটা নাটকের দল আছে। সেই দলে সুমিতা, সুমিতার মা, বাবা সবাই অভিনয় করে। আজ থেকে ওদের নতুন নাটকের মহলা। এই নাটকে সুমিতা একটা বড় রোল পেয়েছে, তাই আজ সে খুব এক্সাইটেড। নাটকের কথা শুনে মিলির মনে হলো সুমিতা কি রৌদ্রকে চিনতে পারে। অনেক ভেবে সুমিতাকে জিজ্ঞেস করে, আচ্ছা, রৌদ্র বলে কাউকে চেনো? রৌদ্র রায়। রৌদ্রের কথা বলতে সুমিতা ঘাড় নাড়ে। চিনি মানে? খুব ভালো করে চিনি। ওই তো সুবি টুবির দাদা। ও তো আমাদের বাড়িতে বাবার কাছে মাঝে মাঝে আসে। তুমি রৌদ্রদাকে চিনলে কি করে? রৌদ্রদার সঙ্গে আমার কলকাতায় আলাপ। ওর একটা বই আমার কাছে আছে। ওর ঠিকানাটা আমি হারিয়ে ফেলেছি। বইটা ফেরত দেবো তাই। সুমিতার মারফত রৌদ্রের সঙ্গে যোগাযোগ হয় মিলির। প্রায় 2 বছর ধরে ওদের মধ্যে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হচ্ছে। প্রথম প্রথম রৌদ্রের সঙ্গে কথা বলতে খুব লজ্জা পেত মিলি। কথাই বলতো না মিলি। একদিন রৌদ্র মিলিকে পেয়ে বলেই ফেলে, চলো মিলি, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। কাল একটা কবিতা লিখেছি তোমাকে নিয়ে, সেই কবিতাটা শোনাবো। পুরনো কেল্লার ভেতরে গিয়ে অনেক সিঁড়ি বেয়ে রৌদ্র নিয়ে গিয়েছিল একেবারে ওপরের চাতালে। ওপর থেকে দিল্লি শহরটাকে দেখা যায়। নতুন পুরনো মিলিয়ে নিচে একরাশ বাড়ি, 2-4টে চিল উঠছে আকাশে। একটা সাদা ঘুড়ি নীল আকাশে ঝাপটাঝাপটি করছে। একপাশে রোদ পোহাচ্ছে নিমগ্ন এক কুকুর। রৌদ্র মিলির কাঁধ দুটো ধরে বলে, কেমন লাগছে বলো? ভালো না? চলুন, প্লিজ চলুন রৌদ্রদা, আমার এখন ভীষণ ভয় করছে। কেউ যদি আমাদের। রৌদ্র মিলিকে জড়িয়ে ফেলে আলতো করে চুমু খায়। মিলিকে নিয়ে কবিতার 4টে লাইন পড়ে। তুমি যে কত ভালো, কিভাবে বলবো। তুমি দোলন চাপা, তুমি উথল আঁচল, তুমি পালিয়ে যাওয়া মেঘের আড়ালে কি এক মোহিনী চিত্রনাট্য। তুমি ভালো, বেশ ভালো। এভাবে বলবো? এরপর মিলির সঙ্গে অনেকবার দেখা হয়েছে রৌদ্রর। ইউনিভার্সিটিতে, অনেক ফাংশনে, পুজো মণ্ডপে, সারা রাতব্যাপী বাংলা সিনেমা দেখার সময়। এখন রৌদ্র মিলিকে দেখলেই বোঝা যায় ওদের মধ্যে কিছু একটা আছে। শুধু বন্ধুত্ব নয়, আর একটু বেশি কিছু, আর একটু মায়াময়। এত কাছাকাছি এলেও রৌদ্রকে এখনো তুমি বলতে পারে না মিলি। কোথায় যেন আটকায়। প্রথম প্রথম রৌদ্র এই নিয়ে অনেক হাসি তামাশা করেছে, কিন্তু এখন মেনে নিয়েছে। রৌদ্র চট করে আপনি থেকে তুমিতে চলে আসে, কিন্তু মিলি সেই আপনি। বোধহয় এসব কলকাতার মা সারদা বিদ্যাপীঠে পড়ার ফল। সকলের সামনে যখন মিলি আপনি বলে কথা বলে তখন রৌদ্রের ভালোই লাগে। রৌদ্র যেন মিলির গুরু আর মিলি ওর শিষ্যা। রৌদ্রের সঙ্গে মেলামেশা করে মিলি এখন অনেক সহজ, সাবলীল, পটপট করে অচেনা লোকের সঙ্গে কথাও বলতে পারে। রৌদ্র মিলিকে অনেক ফাংশনে গানের সুযোগ করে দিয়েছে। বিবেকানন্দপুরমের পুজোতে মিলিকে দিয়ে একটা ডান্স ড্রামাও করিয়েছে। এখন মিলির ইচ্ছে নাটক করার। অনেকবার রৌদ্রকে বলেছে চরাচরে একটা সুযোগ করে দিতে। রৌদ্র কিন্তু কিছু করেনি এখনো। মিলি বাড়ি থেকে বেরিয়ে বাস স্টপে পৌঁছে হাত ঘড়িতে দেখল 11:30 বাজে। 12:30টার মধ্যে অনায়াসে লোদি রোড বাস স্টপে পৌঁছে যাবে। আজ দেখা হলে বলবে ওদের বাড়িতে একবার আসতে। রৌদ্রের সঙ্গে মিলির ব্যাপারটা মা জানে। মায়ের খুব ইচ্ছে রৌদ্রদার সঙ্গে আলাপ করার। মায়ের কি রৌদ্রদাকে ভালো লাগবে? মিলি জানে রৌদ্রদা চলে গেলেই মা বলবে, ভারী ভালো ছেলে রৌদ্র, তোর সঙ্গে মানাবে খুব, কিন্তু কি জানিস, ও তোকে বিয়ে করে সংসার করবে না। ও সংসারী ছেলেই নয়, ওর বাউল মন, ওর মন মাটি ছোঁয় না, মেঘের কোলেই থাকে। তোর জন্য ভালো ছেলে খুঁজছি, তুই ওর সঙ্গে আর মিশিস না, আর দেখা করিস না। আজ দেখা হলে রৌদ্রদাকে এই কথাগুলো কি বলতে পারবে? ও কি আস্তে আস্তে রৌদ্রদার কাছ থেকে দূরে সরে যাবে? বাসে উঠেই মিলি দেখল সুকল্যাণদাকে। সুকল্যাণ রৌদ্রের ছোটবেলাকার বন্ধু, জিগরি দোস্ত, এখন ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাজ করে। রৌদ্রের বন্ধুদের মধ্যে ওই প্রথম চাকরি পেয়েছে। সুকল্যাণ মিলিকে দেখিয়ে একগাল হেসে বলল,
কি খবর মিলি? কোথায় যাওয়া হচ্ছে? রৌদ্রের খবর কি? কতবার বললাম ওর নাটকে একটা রোল দিতে, কেন দিচ্ছে না বলো তো? শুনলাম রৌদ্র নাকি চরাচর ছেড়ে দিচ্ছে। অনামিকা বলে একটা মেয়ের সঙ্গে মিলে একটা নতুন নাটক নামাচ্ছে। মিলি অবাক হয়ে সুকল্যাণের দিকে তাকিয়ে বলল, আমি কিছু জানি না তো। অনামিকা কে বলুন তো? অনামিকা ওয়াইএমসিএ হোস্টেল থেকে বেরিয়ে ঠিক করলো আজ ইউএসআইএস লাইব্রেরি থেকে রৌদ্রের জন্য আমেরিকান মিউজিক্যালের ওপর বইটা ইস্যু করে নেবে। রৌদ্রের এসব বই পড়া দরকার। রৌদ্র একদম বই পড়তে চায় না। পড়ে কি হবে অনামিকা? আমার কিছু পড়ার দরকার নেই। আমি আমার মনের মধ্যে ছবি আঁকি, চোখের সামনে দেখতে পাই সব কিছু। কে কি বলবে, কোথায় দাঁড়াবে, কিভাবে তাকাবে, কোথায় আলো থাকবে, কোথায় অন্ধকার, কোথায় মিউজিক থাকবে, কোথায় থাকবে না। কথাটা অনেকটাই ঠিক। অনামিকা জানে রৌদ্র অসম্ভব ক্রিয়েটিভ, বলা যায় প্রডিজি, অসম্ভব ট্যালেন্টেড, কিন্তু বড্ড অগোছালো, মুডি, ইম্পালসিভ। রৌদ্রের ছাতা কাব্যনাটকটা জয়ন্তীর থেকে নিয়ে পড়েছে অনামিকা। ওর অসাধারণ লেগেছে। একেবারে নতুন আইডিয়া, অসম্ভব পোয়েটিক অথচ ভারী সহজ ও সুন্দর। ওই নাটকটা পড়েই অনামিকা বুঝতে পারে রৌদ্র অনেক দূর যাবে, একেবারে হিরে। একটু ঘষামাজা করলে ওকে আর কেউ আটকাতে পারবে না। অনামিকা দিল্লি এসেছে প্রায় 1.5 বছর। এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ পাস করে পিএইচডি করেছে আমেরিকান মিউজিক্যালের ওপর। আগামী বছর যাবে আমেরিকার উইসকনসিন ইউনিভার্সিটিতে। বারাখাম্বার ওয়াইএমসি হোস্টেলে তার পাশের রুমেই থাকে জয়ন্তী বোস, লখনৌর মেয়ে। রৌদ্রের নাটকের দল চরাচরে অভিনয় করে। রৌদ্র এই জয়ন্তীকে পড়তে দিয়েছিল ওর ছাতা নাটকটা। রৌদ্রের সঙ্গে জয়ন্তীর খুব বন্ধুত্ব। রৌদ্র মাঝে মাঝেই বিকেলের দিকে এসে চা খেয়ে যায়। জয়ন্তী লখনৌর মেয়ে বলে রৌদ্রের একটু দুর্বলতা আছে। রৌদ্র অনেকবার লখনৌর বেঙ্গলি ক্লাবের সারা ভারত নাট্য প্রতিযোগিতায় অংশ নিয়েছে, পুরস্কারও পেয়েছে। তাছাড়া সুন্দর হাতের লেখা জয়ন্তী। রৌদ্রর অনেক লেখা সুন্দর কপি করে দিয়েছে। রৌদ্র ভীষণ স্নেহ করে জয়ন্তীকে। ওকে জি বলে ডাকে রৌদ্র। জয়ন্ত রৌদ্রকে রো বলে ডাকে। গত সপ্তাহে জয়ন্ত রৌদ্রকে একটা পার্কার পেন কিনে দিয়েছে। জয়ন্ত ভালোই চাকরি করে, মাইনেও ভালোই পায়। রৌদ্র মাঝে মাঝে জয়ন্তীর কাছ থেকে টাকা নেয়, আবার ফেরত দিয়ে দেয়। এই জয়ন্তী রৌদ্রের সঙ্গে অনামিকার পরিচয় করিয়ে দিয়েছে। প্রথম আলাপেই অনামিকা হাবি হয়ে গেছে রৌদ্রের ওপরে। অনামিকার দীপ্ত শরীর, উছল হাসি, নাটকের ওপর তার পড়াশোনা, স্মার্টনেস আর ঝকঝকে কথাবার্তা রৌদ্রকে প্রায় চমকেই দেয়। রৌদ্রের বেশ ভালো লাগে অনামিকাকে। কেমন সহজ সরল, কোনো ন্যাকামি নেই, সবসময় মুখে হাসিটি লেগেই আছে। অনামিকাকে রৌদ্রের মনে হয় এ এক অন্য নারী, এক কমরেড, একজন যে অন্য এক এরেনায় তাকে নিয়ে যেতে পারে। প্রথম প্রথম রৌদ্রের একটু বাধো বাধো লাগতো অনামিকার সঙ্গে মিশতে। অনামিকা বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে, কথায় কথায় নানা রকম লেখকের বইয়ের রেফারেন্স টানে, হলিউডের ছবির, বাংলা ছবির, ইংরেজি ও আমেরিকান নাটকের উদাহরণ দেয়। রৌদ্র প্রায় অবাকই হয়ে যায়। রৌদ্র যদিও ইংরেজিতে এমএ করেছে, কিন্তু ইংরেজিতে কথা বলা সে খুব একটা সাবলীল নয়, তার ভালোও লাগে না। বাংলা ও হিন্দিতে সে বেশ স্বচ্ছন্দ। কিন্তু অনামিকার সঙ্গে মিশে তার একটা উপকার হয়েছে, সে এখন মোটামুটি ইংরেজিতে কথা চালাতে পারে। তাছাড়া অনামিকার সঙ্গে মিশে রৌদ্রের বিদেশি নাটক ও সিনেমার উপর একটা মোটামুটি ধারণা হয়েছে। এই তো সেদিন ইউএসআইএস লাইব্রেরিতে রৌদ্রকে সিঙ্গিং ইন দ্য রেন আমেরিকান মিউজিক্যালটা দেখাতে নিয়ে গিয়েছিল। সিনেমার পর কনট প্লেসে ওয়েঙ্গার রেস্টুরেন্টে ডিনার খেতে খেতে অনামিকা রৌদ্রকে বুঝিয়ে বলল এই মিউজিক্যালটার কি কি টেকনিক, স্টাইল, কোরিওগ্রাফি সে তার ছাতা নাটকে কাজে লাগাতে পারে। ক্রমে ক্রমে রৌদ্র বুঝতে পারছে যে অনামিকাকে তার ভালো লাগছে, অনামিকার উপর তার আকর্ষণ বাড়ছে। অনামিকা তাকে অন্য এক জগতের সন্ধান দিয়েছে, চরাচর গোষ্ঠীর বাইরে এক মায়াময় চলিষ্ণু জগৎ, এক বিরাট পৃথিবী, বিশাল, বিমূর্ত, আন্তর্জাতিক। রৌদ্র ঠিক করে ফেলেছে নাটকের পাশাপাশি তাকে চলচ্চিত্র নিয়েও ভাবতে হবে, তাকে বায়োস্কোপ বানাতে হবে, সত্যজিৎ, মৃণাল ও ঋত্বিকের মতো। অনামিকা বস্তুত তাকে ঝাঁকিয়ে দিয়েছে। নাটকের গণ্ডি ছেড়ে এবার তাকে পা দিতে হবে সিনেমার আঙিনায়। রৌদ্র রায় এবার ফিল্ম ডিরেক্টর। কনগ্র্যাটস ম্যান, কনগ্র্যাটস। অনামিকা তাকে বলেছে রৌদ্র যদি পুনে ফিল্ম ইনস্টিটিউটে সিনেমা নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে সে সাহায্য করতে পারে। রৌদ্রের যা ট্যালেন্ট আছে সে একদিন 1 নম্বর ডিরেক্টর হতেই পারে। কিছু টাকার দরকার হলে অনামিকা তার ব্যবস্থা করবে। রৌদ্র ভেবেছে পুনে যাবার আগে সে একটা সম্পূর্ণ চিত্রনাট্য লিখে ফেলবে। হস্টেলে ঢুকেই রিসেপশনে রৌদ্রকে দেখে একটু অবাক হলো অনামিকা। কি ব্যাপার? রৌদ্রকে একটু ক্লান্ত দেখাচ্ছে, একটু বিভ্রান্ত। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হতে পারে? রৌদ্র, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কফি হাউসে যাব। অনামিকার মনে হলো তার থেকে বয়সে ছোট হলেও রৌদ্রই হতে পারে তার কমরেড, তার চলার সাথী। রৌদ্র,
আমি তোমাকে 1 নম্বরে নিয়ে যাব, দিস ইজ মাই প্রমিস। সুবি টুবি বাড়ি। রাত 11টা নাগাদ বাড়ি ফিরল রৌদ্র। অনামিকার সঙ্গে গল্প করতে করতে বেশ দেরি হয়ে গেছে। অনামিকাকে হোস্টেল পৌঁছে কনট প্লেসে এসে বাস ধরতে হলো। বেল দিতেই দরজা খুলল সুবি। বাবা মা টুবি সবাই ঘুমিয়ে পড়েছে। দরজা খুলে একটাও কথা বলল না সুবি। বাড়ি ফিরতে দেরি হলে একমাত্র সুবিই জেগে থাকে, টেবিলে খাবারটা এগিয়ে দেয়। দাদার জন্য এইটুকু করতে ভালো লাগে সুবির। দাদার সঙ্গে এই সময় টুকটাক কথা হয়, কলেজের কথা, ওর বন্ধুদের কথা, কলেজ কেটে নতুন কি সিনেমা দেখলো, এইসব কথা। দাদার সঙ্গে গল্প করতে ভালো লাগে। দাদা সবসময় একটা অন্য জগতে থাকে, কল্পনার জগৎ, বাস্তবের থেকে অনেক দূরে, হিসেব নিকেশের বাইরে, মেঘের কোলে। দাদার পা যেন মাটিতে পড়েই না। সুবি খাবার গরম করে টেবিলে রাখলো। দাদা, এত রাত করিস কেন? মা বাপি ভীষণ রাগারাগি করছিল। তুই চট করে খেয়ে নে, আমি এবার শুতে যাব। তুই যা, আমি সব তুলে রাখবো। দাদা, আজ বিকেলে অনুরাধা চোপড়া বলে একটা মেয়ে এসেছিল। মায়ের সঙ্গে দেখা করে বলে গেছে তুই যেন কালকেই টুল্লাদার সঙ্গে দেখা করিস। টুল্লাদার শরীর খুব খারাপ, সফদরজং হসপিটালে ভর্তি। কোথায় নাকি অজ্ঞান হয়ে পড়েছিল, ওই অনুরাধাই নাকি ওকে হসপিটালে ভর্তি করিয়েছে। রৌদ্র একটু অবাক হয়ে গেল। টুল্লা হসপিটালে? কি হলো? এই তো সেদিন টুল্লার সঙ্গে দেখা হলো, একদম ফিট ছিল। নিশ্চয়ই এই চর্ষিদের পাল্লায় পড়ে বেশি খেয়ে নিয়েছে। অনেকবার টুল্লাকে বলেছে তুই গাঁজা খাওয়াটা ছাড়, মেহরুলের ওই জাট ছেলেদের সঙ্গে গাঁজা খাওয়াটা তোকে যাচে না। আর এই অনুরাধাটাই বা কে? খেয়ে উঠে বাইরের ঘরে বসলো রৌদ্র। এই বাইরের ঘরেই তার রাতের আস্তানা। এই বাইরের ঘরে অনেক রাত অবধি জেগে থাকে রৌদ্র, লেখালেখি করে, কখনো কখনো ছবি আঁকে। সিগারেট ধরিয়ে ঘরের বড় আলোটা নিভিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালল। চারিদিক নিস্তব্ধ, চুপচাপ। নেপালি দারোয়ানের হুইসেল শোনা যাচ্ছে। একটা মোটর বাইক এসে থামল। 504-এর মিসেস ডিসুজার ফ্ল্যাটে প্যাটবুন গাইছেন লাভ ইজ ব্লাইন্ড, টেক কেয়ার বেবি। জানলা দিয়ে সিগারেট ফেলে দিয়ে বিছনায় গা এলিয়ে পাশের টেবিল থেকে একটা বই তুলে নিল রৌদ্র। সুবোধ ঘোষের গল্প সংগ্রহ। মিলি এই বইটা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে ইস্যু করে তাকে দিয়েছে। বইটা তুলতেই একটা চিরকুট মাটিতে পড়ে গেল। চিরকুট তুলতেই রৌদ্র দেখল মিলি লিখেছে, বইটা মন দিয়ে পড়বেন, পড়তে পড়তে আমার কথা ভাববেন আর বইটা সময় মতো ফেরত দেবেন, মিলি। সত্যি অনেক দিন হলো মিলির সঙ্গে কোনো কথা নেই, কোনো দেখা নেই। রৌদ্র কি মিলিকে ভুলে যেতে চায়? সকালে উঠতেই মা রৌদ্রকে বলল, শোন, টুল্লা হাসপাতালে। অনুরাধা বলে একটা মেয়ে এসেছিল, বলল টুল্লার বন্ধু। এই কাগজটায় হাসপাতালের কোন ওয়ার্ডে আছে লিখে দিয়েছে, তোকে যেতে বলেছে। টুল্লা নাকি তোকে খুব খুঁজছে। কাগজটা হাতে নিয়ে রৌদ্র দেখল টুল্লাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করেছে। ভিজিটিং আওয়ার সকাল 9টা থেকে 10টা আর বিকেল 5টা থেকে 6টা। আজ বিকেলেই টুল্লার কাছে যাবে সে। কিন্তু কে এই অনুরাধা? একবার মনে হলো টুল্লা যখন আর্ট কলেজে পড়তো তখন মাঝে মাঝে কফি হাউসের আড্ডায় কিংবা আর্ট এক্সিবিশনে একটা মেয়ে ওর সঙ্গে থাকতো, সেই কি? ইদানিং টুল্লাকে কোনো মেয়ের সঙ্গে দেখা যায় না। এক এক সময় রুদ্রর মনে হয়েছিল টুল্লার মেয়েদের উপর আদৌ আকর্ষণ আছে কিনা। আচ্ছা, টুল্লার মা বাবা কি হাসপাতালে গেছেন? মাসিমা নিশ্চয়ই গেছেন। আজ 5 দিন টুল্লা হসপিটালে অ্যাডমিটেড, আর রুদ্র আজ জানল। टुल्ला, तेरा क्या हो गया यार? चरस छोड़ दे यार, ये चरस तेरे जिंदगी को बर्बाद कर देगी। বিকেল 5:30টা নাগাদ টুল্লার কেবিনে ঢুকলো রৌদ্র। টুল্লা ঘুমিয়ে পড়েছে। টুল্লার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল রৌদ্র। এক অবোধ শিশুর মতো টুল্লা ঘুমোচ্ছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, একমাথা চুল। দেব শিশুর মতো লাগছে তাকে। পাতলা ঠোঁটে এক চিলতে হাসি লেগে আছে। মনে হচ্ছে বহুদিন পর টুল্লা একটা শান্তির ঘুম জোগাড় করতে পেরেছে। টুল্লার পাশেই চেয়ারে একটা মেয়ে বসে। এই নিশ্চয়ই সে অনুরাধা। দেখেই চিনতে পারল রৌদ্র, এ তো আর্ট কলেজের সেই মেয়েটা। টুল্লার সঙ্গে কয়েকবার দেখেছে। রৌদ্রের সঙ্গে চোখাচোখি হতেই অনুরাধা উঠে দাঁড়িয়ে একগাল হাসল। অনুরাধাকে দেখতে ভারী মিষ্টি, নীল রঙের সালোয়ার কামিজে ওকে জলপরীর মতো লাগছে। কাম, why don't you sit here? Bishwadeep was talking about you just a few minutes back. Should I wake him up? No, 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 no. Let him sleep. एक बार बाहर आ सकती हो? I want to talk to you.
রুম থেকে বেরিয়ে পাশের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রুদ্র। প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অনুরাধা। অনুরাধার দিকে একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। জলপরি জলপরি, টুল্লাকে এই জলপরি ভালোবেসে ফেলেছে। টুল্লারে, তোর আর কোনো ভয় নেই, তুই খুব সেফ হ্যান্ডে আছিস। এই জলপরি তোকে দেবদূত বানিয়ে ছাড়বে, তোকে দেরাদুনে নিয়ে যাবে, তোকে স্কুল মাস্টার বানাবে, তোকে বিয়ে করবে, ছেলে মেয়ে দেবে, ঘোর সংসারই বানিয়ে ছাড়বে। টুল্লা, আর তুই টুল্লা থাকবি না। আজ থেকে তোর নাম হবে সেই বিশ্বদ্বীপ। তুই তো আমাদের মধ্যে একমাত্র বহিমেয়ান ছিলি, সব শেষ, দি এন্ড, ফিনিতো। অনুরাধা একবার রৌদ্রের দিকে তাকিয়ে বলল, চলিয়ে जरा चाय पिया जाए। टुल्ला ठीक होते ही आप हमारे घर आइए। বিশ্বদ্বীপ হ্যাজ সেড সো মেনি থিংস অ্যাবাউট ইউ। আই ওয়ান্ট ইউ টু মিট মাই পেরেন্টস। আমার মা আপনার নাটক দেখেছে, চরাচরের কোনো নাটক মা মিস করে না। রৌদ্র অবাক অবাক হচ্ছেন। আমার মা বাঙালি, কলকাতা। বিশ্বদ্বীপ ভালো হলেই আমি, মা, বাবা আর বিশ্বদ্বীপ সিমলা বেড়াতে যাচ্ছি। আপনিও আমাদের সঙ্গে চলুন না। নাও লেটস হ্যাভ টি। হাসপাতাল থেকে বেরিয়ে রৌদ্র সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকালো। প্রায় অন্ধকার নেমে আসছে দিল্লিতে। ধোঁয়াশায় রাস্তার উপর দেখা যাচ্ছে না। রৌদ্র বুঝতে পারল ছাতা নাটকের সেট অন্য কাউকে দিয়ে করাতে হবে, প্রকাশকে বলতে হবে, ওই যদি করে দেয়। অম্লান অম্লান দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 10টা বাজে। বোনেরা যে যার বেরিয়ে গেছে। বাড়িতে মা আর অম্লান। সকাল থেকে মা খুব চুপচাপ। কাল রাত্রে বাবা আর মায়ের মধ্যে একচোট হয়ে গেছে। বিতর্কের কেন্দ্র অম্লান। হঠাৎ বাবার যে কি হলো, মা নাকি অম্লানের মাথা খাচ্ছে, অম্লানের কিছু হবে না, তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার যদি অম্লান পাস করতে না পারে তাহলে তাকে যা হোক একটা চাকরিতে ঢুকে যেতে হবে। বাবা একেবারে ফরমান জারি করে দিয়েছে। এবার তৃতীয়বার অম্লান পরীক্ষা দিয়েছে। এবার মনে হচ্ছে সে বেরিয়ে যাবে। আসলে অম্লান মনে প্রাণে সাহিত্যের ছাত্র, কিন্তু তাকে পড়তে হয়েছে অর্থনীতি। বিএ অনার্সে সে বেশ ভালোই রেজাল্ট করেছে, কিন্তু এমএতে যে কি হচ্ছে, দুবার সে পাশ করতে পারেনি। অম্লানের হয়ে মা দু চার কথা বলতে, সেই থেকে কথা কাটাকাটি, তর্কাতর্কি। বাবা কিছু না খেয়ে শুয়ে পড়েছিলেন। মা, তুমি কেন যে আমার হয়ে কথা বলো? এবার যদি পাশ না করতে পারি তাহলে যা হোক একটা চাকরিতে ঢুকে পড়ব। আর এই ব্যাপারে মৃগাঙ্কর সঙ্গে কথা হয়েছে। তার এক কাকা কাজ করেন স্টেটসম্যান কাগজে, সেখানে একটা প্রুফ রিডারের চাকরি হতে পারে। এইসব কথা ভাবতে ভাবতে অম্লানের একটু হাসি পেল। কি বিরাট ডিমোশন! অনুরাগ পত্রিকার সম্পাদক থেকে একেবারে প্রুফ রিডার। হা হা। আমি কবি হতে চেয়েছিলাম হে বৈরাগী, এ কোথায় আমি? মর্গের টেবিলে হাক্লান্ত হয়ে শুয়ে আছে মানব মানবী, চোখে তাদের বিষাদ কুসুম। না, অম্লান ঠিক করেছে আর লেখালেখি করবে না। বিদায় অনুরাগ, বিদায়। এই হলো শেষ সংখ্যা, শেষ কপি, ফিনিতো। 12:30 নাগাদ মৃগাঙ্কর কাছে যাওয়ার কথা আছে। ও 300 টাকা দেবে। টাকাটা অনেকদিন আগে রৌদ্রের কাছ থেকে নিয়েছিল। অম্লান কথা দিয়েছে আজ ফেরত দেবে। মৃগাঙ্কর সঙ্গে কথা হয়েছে, ও আজ 12:30 নাগাদ হার্ডিঞ্জ ব্রিজের রেল কেবিন থেকে নেমে আসবে, তারপর সোজা কনট প্লেস। আজ মৃগাঙ্ক কথা বলেছে কাকেদিহাট্টিতে রুমালি রুটি আর তন্দুরি চিকেন খাওয়াবে। ও রৌদ্রকেও আসতে বলেছে। ওর মৃগাঙ্ককে দরকার। 28শে ফেব্রুয়ারি রৌদ্রের নাটকের শো। মৃগাঙ্ক ছাড়া চলবে না। রৌদ্রের সব নাটকের সেট তৈরি করার কাজ মৃগাঙ্কই করে। চরাচরের সব নাটকের সেট তৈরি করার কাজ আর প্রপের দায়িত্ব নেয় মৃগাঙ্ক। এই কাজটা সে ভালোই করে। ও রেলওয়ে সিগন্যাল কেবিনে কাজ করলে কি হবে, সেট তৈরির কাজটা দারুণ করে। খুব ঠান্ডা মাথায় যে কোনো ডিজাইন সুন্দরভাবে আর সময় মতো নামিয়ে দেয়। রৌদ্র অম্লানদের গ্রুপের মধ্যে মৃগাঙ্ক বয়সে সব থেকে সিনিয়র। ওর রেলে চাকরি হয়ে গেছে প্রায় 12 বছর। দরকার হলে নাটকের জন্য 500,000 দিয়ে দেয়। মৃগাঙ্ক দিল দরাজ, খরচার হাত আছে, খাওয়াতে ও খেতে ভালোবাসে। ঠিক 12টা নাগাদ অম্লান বাড়ি থেকে বেরিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে রওনা হলো। মৃগাঙ্কের সঙ্গে দেখা হতেই অম্লান বলল, চল আমরা সোজা কনট প্লেসের দিকে যাই। ওখানে রৌদ্র আসবে 2টো নাগাদ, তারপর কাকেদিহাট্টিতে। কিরে, খাওয়াচ্ছিস তো? কই গল নেই ইয়ার, খানাই খানা है না, আগে 10। প্রায় 1:15 নাগাদ কনট প্লেসের মাঠে পৌঁছল মৃগাঙ্ক আর অম্লান।
আজ খুব ভালো দিন, বেশ চোখা রৌদ্র, হিলিয়ে দেওয়া হাওয়াটা একদম নেই। মাঠে বসতেই মৃগাঙ্কর চোখ পড়ল ওডিয়ান সিনেমার ওপর। হলের বাইরে বিরাট পোস্টার, বম্বাই কা বাবু, দেবানন্দ আর সুচিত্রা সেন। ছবিটা নাকি ভালো হয়েছে। কিরে, যাবি নাকি বোম্বাই কা বাবু দেখতে? রৌদ্র এলে চল 3-6টা মেরে দিই। না, আজ হবে না। আজ 5টার সময় গোল মার্কেটে শিলাকে আসতে বলা আছে। ওর নাকি খুব জরুরি কথা আছে। দরকারি কথা আর কি, ওই একই কথা। আমি যদি পাশ করতে না পারি তাহলে কি হবে? আমার কিছু করা উচিত। ইতিমধ্যে অম্লান লক্ষ্য করল এক বিরাট চেহারার বিদেশি তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এসে বলল, ক্যান আই হ্যাভ সাম লাইট প্লিজ? অর্থাৎ তার দেশলাই চাই। মৃগাঙ্ক তার পকেট থেকে দেশলাই বার করার আগে ওই বিরাট চেহারার বিদেশি হাঁটু গেড়ে অম্লানের সামনে বসে পড়ল। মানুষটির চেহারা বিশাল হলেও তার হাসিটি ভারী নির্মল, ভারী সহজ, ভারী মিষ্টি। আই এম নট এ হিপি, আই এম ফ্রম USA, আমেরিকা, ফ্রম টেন্ট ব্রিজ, হিউস্টন। হোয়াট ইউ গাইজ ডু? I do nothing, but he is in railways. Railways? That's great. I love railways. I always travel by railways. But my dear, your friend will soon quit railways. He will do something else. I know. I know a bit of face reading. Thanks for the lights. সাহেব উঠে যেতে মৃগাঙ্ক বলল, কি বলল রে? আমি তো এক বর্ণও বুঝতে পারলাম না। ও বলল, তুই নাকি রেলের চাকরি ছেড়ে দিচ্ছিস, অন্য কিছু করবি। কথাটা শুনে মৃগাঙ্ক মুচকি হাসল। শোন, লোকটা ঠিক বলেছে রে, আমি রেলের চাকরি ছেড়ে দেবো ঠিক করেছি। আমি একটা অন্য প্ল্যান ঠিক করেছি। অম্লান অবাক হয়ে গেল। রেলের চাকরি ছেড়ে দেবে মৃগাঙ্ক? সে একটা চাকরির জন্য প্রায় সব খোয়াতে বসেছে, আর মৃগাঙ্ক এই পাকাপোক্ত রেলের চাকরি ছেড়ে দেবে? মৃগাঙ্ক সিগারেটে লম্বা টান দিয়ে বলল, শোন, আমি এই চাকরিটা ছেড়ে আমি আমার কাকার কাছে চলে যাচ্ছি। বর্ধমানের কাছে বইচি বলে একটা জায়গা আছে, সেখানে আমার কাকা একটা বাগান কিনেছে। 1000-2 গাছ আছে, পুকুর আছে, পুকুরে মাছের চাষ হয়। কাকা আমাকে পার্টনার করবে বলেছে। ইয়ার, তুই সত্যি চলে যাবি? ইয়ার, হাম লোগোं का क्या होगा? ছোড় ইয়ার, কোথায় যাবি? ব্যস্ত আছি সেখানে। অম্লানের মুড একটু অফ হয়ে গেল। মৃগাঙ্ক চলে গেলে বেশ প্রবলেম হবে। সিগারেট ছুঁড়ে ফেলল অম্লান। বাঁদিকে তাকাতেই রৌদ্রকে দেখতে পেল। রৌদ্র হনহন করে তাদের দিকে এগিয়ে আসছে। সরি ইয়ার, আমার একটু দেরি হয়ে গেল। চল পহলে খানা খাতে হ্যাঁ ইয়ার, বহুত ভুক লাগি হ্যাঁ। শোন রৌদ্র, মৃগাঙ্ক দিল্লি ছেড়ে চলে যাচ্ছে, বেঙ্গলে চাকরি ছেড়ে দিচ্ছে। কাকার সঙ্গে বাগান আর মাছ চাষের বিজনেস করবে। না রে, আমি কোথাও যাচ্ছি না, আমি মজাক করছিলাম। আইডিয়াটা খারাপ না। আমি এই অফারটা পেলে এক চান্সে নিয়ে নিতাম। দে একটা সিগারেট দে। আর শোন মৃগাঙ্ক, পরশু মিটিং, প্রকাশের থেকে তোকে সেটের ডিজাইনটা বুঝে নিতে হবে। 28-এ শো, বুঝলি?